আপনি আমার সন্তানের বাপও না। কোনো বাপ তার সন্তানের মাইরা ফেলানোর চেষ্টা করতে পারে মায়ের না। পেটে কি আসলে তার সন্তান নাকি কবিরাজের সন্তান? দ্বিতীয় পার্টে কি প্রমাণ হবে আসলে কবিরাজের বাচ্চা নাকি তার বাচ্চা? যাই হোক, জানতে হলে চোখ রাখতে হবে ঈগল ওয়েব সিরিজ চ্যানেলে এবং আমাদের এই ছোট্ট চ্যানেলে। চলো তাহলে এক্সপ্লেন শুরু করা যাক। বাচ্চা নাটকের প্রথম কবিরাজরা বটগাছের এখানে গিয়েছিল, কিন্তু লতা দেখা ভয় পাইছে। এটা দেখে নোরো বলতাছে, কবিরাজ এতে ভয় পাইলে চলবে? কবিরাজ বলতেছে, তোর কি মনে হয় এটা দেখে আমি ভয় পাইছি? কবিরাজ বলতেছে, আসলেই না, আমি এমনি ভয় পাইছি। যাই হোক, মেয়েটাকে প্রথম দেখেই কিন্তু কবিরাজে ফিদা। সার্গিদদের বলতেছে, নুরু দেখতো মেয়েটা কই থাকে। নুরু বলতেছে, হুজুর সব আমি ম্যানেজ করতাছি। হুজুর যে এত লুচ্চা হয় আগে জানতাম না। যাই হোক, কবিরাজের যে চেল্লাপেল্লা ছিল আসলে কিন্তু তারা খোঁজ নেওয়ার জন্য বাইর হয়ে গেল। যাই হোক, নাটকের নায়িকা এবং নায়ক এরা কিন্তু অপেক্ষা করতেছে নায়িকার জন্য। অবশেষে নায়িকা আসছে, জিজ্ঞাসা করিল, তুমি কোথায় গিয়েছিলা? তিনি অ্যান্সার দিল যে আমি ডক্টর কাছে গিয়েছিলাম। ডক্টর আজকে আসে নাই, কাল যেতে বলেছে। তুমি কি আমার সাথে যাবা? তখন নায়ক বলতেছে, হ্যাঁ যাব, তুমি রেডি থাইকো। অবশেষে তারা ডক্টর কাছে যায়। যাওয়ার পর তাদেরকে বেস্ট একটা সলিউশন দিল এবং তাদের ভালো একটা নিউজ দিল। নিউজটা হলে তাদের কখনো বাচ্চাই হবে না। এটা শুনে মায়া এবং তার স্বামী খুবই হতাশ হওয়ারই কথা, কারণ বাচ্চা যাদের না হয় তারাই বুঝে বাচ্চা না হওয়ার কত যন্ত্রণা। কারণ যখন অন্যদের কোলে দেখে বাচ্চা, তখনও তার মনে হয় আমার একটা বাচ্চা দরকার। আসলে যখন বাচ্চা না হয় এটা তো ভাগ্য খারাপ। যাই হোক, তারা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর তারা বলতেছে, মায়া বলতেছে, আমাকে মারো, আমাকে মারধর করো, আমাদের বকাবাজি করো, আমাকে সব করো, আমি এত হতভাগা জ্ঞান, আমার জন্য তুমি বাবা ডাক শুনতে পারবা না। আমি তো কখনো মার ডাক শুনতেই পারবো না, তুমিও বাবা ডাক শুনতে পারবা না। কিন্তু তখন মায়ার স্বামী তাকে খুবই আদর এবং বোঝানোর চেষ্টা করে। তিনি বুঝলয়। অবশেষে কি হলো, কবিরাজরা যেই স্থানে থাকে সেই স্থানে তারা তিনজনে একসাথে বসবাস করে। এই সময় হুজুর থাকে সাইডে, কিন্তু নুরু এবং ওই যে বাইদা মহিলা, যে হুজুরের বা হাত বা ডান হাত বলা যায়, তাকে বলতেছে, নুরু ভাই তোমাকে আমার খুবই ভাল লাগে, খুবই সুস্বাদু গ্রাম তোমার সাথে। এই সময় হুজুর কিন্তু সকল কিছু শুনে ফেলছে। তখনই হুজুরে তাদেরকে আলাদা করার জন্য বলতেছে, দেখতো নুরু মেয়েটার কি খোঁজ পাইছিলে না? পাস নাই। তিনি বলতেছে, হ হুজুর, আমি সব খবর নিছি, তিনি তো বিয়াত। তখন সেই মহিলা বলতেছে, আপনি কি বিয়াত মেয়েকে বিয়ে করবেন? হুজুরে বলতেছে, হ্যাঁ, আমি সেই মেয়েকে বিয়ে করব। এটা শোনার জন্য সেই বাইদা মহিলা কিন্তু প্রস্তুত ছিল না। তিনিও অবাক হয়ে গেল। অবশেষে কি হলো, নুরু কিন্তু তার প্রেমে পড়ে গেল এবং হুজুরের ক্যারেক্টার লুজ ছিল। হুজুরও কিন্তু তার সাথে রিলেশন বা অন্য কাজে জড়ানোর জন্য চেষ্টা করেছিল। হুজুর কিন্তু কবিরাজ কিন্তু এরও খাইতে চাইতেছে, ওই মহিলারও খাইতে চাইতেছে, দুইজনেরই খাইতে চাইতেছে। এখন নেক্সটে কি দেখা যায়, আসলে কি মহিলারা খাইতে পারবে এবং সেই মায়াকে তিনি নিতে পারবে? তার বিয়ে হয়েছে এটা জেনেও কিন্তু হুজুর বিয়ে করতে চাইতেছে বা তার কইরা নিতে চাইতেছে, এটা কিন্তু কেউ মানতে পারে নাই। যাই হোক, যখন নুরু মেয়ের খবর নিতে যায় তখন তারা ডাক্তারের কাছে ছিল। ডাক্তার যে বলছে তার বাচ্চা হবে না, এটাও কিন্তু নুরু জেনে গেছে। জানার পর সে তার হুজুরকে বলেছে যে তাহার বাচ্চা কখনো হবে না। এটা শুনে হুজুর কিন্তু খুবই খুশি, কারণ তার বাচ্চা যদি না হয় তাহার কাছে তারা আসবে এবং সুযোগকে সদ্ব্যবহার করবে, যোগ বুঝে কোপ দিবে। তারপর কি হলো, নেক্সট স্টেপে বলা হয়েছে কিছুদিন পরেই মায়া তার পেটের ভিতরে নাড়াচাড়া দেয়, এরকম কিছু অনুভব করতে পারে এবং তার স্বামীকে বলতেছে, আমার পেটের ভিতরে হয়তো বাচ্চা আছে, ডক্টর আমার ভুল ইনফরমেশন দিয়েছে। এর জন্য আবার ডক্টরের কাছে যায়, কিন্তু তারা সেখানেও যে ব্যর্থ হয়, বলতেছে না বাচ্চা নাই। এটা কিন্তু
স্বামী কখনোই বিশ্বাস করে নাই। এর কিছুদিন পরে তার এক প্রতিবেশী তাকে কান পরা দিল যে এখানে একটি হুজুর আছে বা কবিরাজ আছে, তার কাছে গেলে তোমার বাচ্চা হবে, এটা তুমি শিওর থাকো। কিন্তু তিনি প্রথমে রাজি হয় নাই, মানে মায়া প্রথমে রাজি হয় নাই। তারপর বুঝ দেওয়ার পর বলতেছে আচ্ছা ঠিক আছে আমি কবিরাজের কাছে যাইব। কবিরাজের কাছে যাওয়ার পর তাকে বলা হলো যে তোমার কি সমস্যা। কবিরাজ তো সবই জানে, এনে আগে বলতেছে এই সমস্যা এটা সব সমাধান আমি দিতে পারবো। এখন বলতেছে মায়া বলতেছে কি করা লাগবে এর জন্য সব করতে রাজি আমি। আমার সাথে কবিরাজ বলতেছে আমার সাথে পার্সোনাল সময় দিতে হবে, এটাও তো মায়া রাজি। এটা শুনে কবিরাজ তো ফিদা, কেমনি কি করা যায়। যাই হোক তাকে একটি তাবিজ দেওয়া হয়, বলতেছে গ্রামের শেষ মাথায় একটা বট গাছ আছে, সেখানে রাখতে হবে তাবিজটি। যাই হোক তিনি শেষ রাতে মাঝখান চাঁদে আসলে সেখানে যায়। তখন স্বামীকে ঘরের ভিতর রেখে তিনি কিন্তু বাইরে চলে যায় সেই বট গাছের নিচে। কিন্তু এখানে কবিরাজ এবং তার চেলাপেলা যারা আছে তারা কিন্তু আগেই সেখানে গিয়েছে এবং পার্সোনাল সময় কাটানোর জন্য কবিরাজ রেডি। সেখানে যাওয়ার পরেই কিন্তু তিনি প্রেগনেন্ট হয়েছে, তার প্রেগনেন্ট অনুভব হয়েছে। কয়েকদিন পর ডক্টরের কাছে গেলে বলতেছে ডক্টর হ্যাঁ ইনি মায়া প্রেগনেন্ট। এর মানে বোঝা যাইতেছে তার স্বামী এখানে সহবাস করে নাই, এই জন্য তার স্বামী খুবই হতাশ এবং তার মাথা নষ্ট, তিনি পাগলের মতো। এর জন্য তার বউর উপরে মানে মায়ের উপরে অনেক রাগান্বিত এবং পাগলের মতন হয়ে গেছে। তাহার কথা হইল এখানে তো আমার কোনো সহবাসী হইল না, তাহলে আমি এখানে কিভাবে বাচ্চা জন্ম দিলাম, এটা কার বাচ্চা। এর আগে একটি কাঠি কিন্তু তার বিছানায় রেখেছিল। যখন জোরের সাথে দেখা করছে, দেখা করার পর এসেই কিন্তু কাঠিটি দেখছে তার স্বামী দেখে তার মাথা নষ্ট। যাই হোক এই বাচ্চাটি আসলে কার এটা নেক্সট ভিডিওতে পাইবা বা 2 নাম্বার পার্টে তোমরা দেখতে পারবা। আমাদের ভিডিও আর বেশিক্ষণ করবো না, কারণ তোমরা তো অনেকেই এক্সপ্লেন ভালো কও এবং অনেকেই এক্সপ্লেন ভালো বলো না, তাই আমাদের ভিডিও আর বেশি বাড়াবো। যাই হোক পরে কিন্তু তারা ডক্টরের কাছে যায়, ডক্টর বলতেছে হ্যাঁ তোমার পেটে বাচ্চা আছে এবং তুমি প্রেগনেন্ট, কয়েকটি ওষুধ দেয়। মায়ের পেটে কি আসলে তার সন্তান নাকি কবিরাজের সন্তান, দ্বিতীয় পার্টে কি প্রমাণ হবে, আসলে কবিরাজের বাচ্চা নাকি তার বাচ্চা। যাই হোক জানতে হলে চোখ রাখতে হবে ঈগল ওয়েব সিরিজ চ্যানেলে এবং আমাদের এই ছোট্ট চ্যানেলে। চলো তাহলে এক্সপ্লেন শুরু করা যাক। বাচ্চা নাটকের প্রথম কবিরাজরা বটগাছের এখানে গিয়েছিল, কিন্তু লতা দেখা ভয় পাইছে। এটা দেখে নুরু বলতাছে কবিরাজ এতে ভয় পাইলে চলবে। কবিরাজ বলতেছে তোর কি মনে হয় এটা দেখে আমি ভয় পাইছি। কবিরাজ বলতেছে আসলেই না, আমি এমনি ভয় পাইছি। যাই হোক মেয়েটাকে প্রথম দেখেই কিন্তু কবিরাজে ফিদা। সার্গিদদের বলতেছে নুরু দেখতো মেয়েটা কই থাকে। নুরু বলতেছে হুজুর সব আমি ম্যানেজ করতেছি। হুজুর যে এত লুচ্চা হয় আগে জানতাম না। যাই হোক কবিরাজের যে চেল্লাপেলা ছিল আসলে কিন্তু তারা খোঁজ নেওয়ার জন্য বাইর হয়ে গেল। যাই হোক নাটকের নায়িকা এবং নায়ক এরা কিন্তু নায়ক কিন্তু অপেক্ষা করতেছে নায়িকার জন্য। অবশেষে নায়িকা আসছে, জিজ্ঞাসা করিল তুমি কোথায় গিয়েছিলা। তিনি অ্যান্সার দিল যে আমি ডক্টর কাছে গিয়েছিলাম, ডক্টর আজকে আসে নাই, কাল যেতে বলেছে, তুমি কি আমার সাথে যাবা। তখন নায়ক বলতেছে হ্যাঁ যাব, তুমি রেডি থাইকো। অবশেষে তারা ডক্টর কাছে যায়। যাওয়ার পর তাদেরকে বেস্ট একটা সলিউশন দিল এবং তাদের ভালো একটা নিউজ দিল। নিউজটা হলে তাদের কখনো বাচ্চাই হবে না। এটা শুনে মায়া এবং তার স্বামী খুবই হতাশ হওয়ারই কথা, কারণ বাচ্চা যাদের না হয় তারাই বুঝে বাচ্চা না হওয়ার কত যন্ত্রণা। কারণ যখন অন্যদের কোলে দেখে বাচ্চা তখনও তার মনে হয় আমার একটা বাচ্চা দরকার। আসলে যখন বাচ্চা না হয় এটা তো ভাগ্য খারাপ। যাই হোক তারা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর তারা বলতেছে, মায়া বলতেছে আমাকে মারো, আমাকে মারধর করো, আমাদের বকাবাজি করো, আমাকে সব করো,
আমি এত হতভাগা জ্ঞান, আমার জন্য তুমি বাবা ডাক শুনতে পারবে না। আমি তো কখনো মার ডাক শুনতেই পারবো না, তুমিও বাবা ডাক শুনতে পারবে না। কিন্তু তখন মায়ার স্বামী তাকে খুবই আদর এবং বোঝানোর চেষ্টা করে, তিনি বুঝলয়। অবশেষে কি হলো, কবিরাজরা যেই স্থানে থাকে সেই স্থানে তারা তিনজনে একসাথে বসবাস করে। এই সময় হুজুর থাকে সাইডে, কিন্তু নুরু এবং ওই যে বাইদা মহিলা, যে হুজুরের বা হাত বা ডান হাত বলা যায়, তাকে বলতেছে, নুরু ভাই তোমাকে আমার খুবই ভাল লাগে, খুবই সুস্বাদু গ্রাম তোমার সাথে। এই সময় হুজুর কিন্তু সকল কিছু শুনে ফেলছে। তখনই হুজুরে তাদেরকে আলাদা করার জন্য বলতেছে, দেখতো নুরু, মেয়েটার কি খোঁজ পাইছিলে না পাস নাই? তিনি বলতেছে, হ হুজুর, আমি সব খবর নিছি, তিনি তো বিয়াত। তখন সেই মহিলা বলতেছে, আপনি কি বিয়াত মেয়েকে বিয়ে করবেন? হুজুরে বলতেছে, হ্যাঁ, আমি সেই মেয়েকে বিয়ে করব। এটা শোনার জন্য সেই বাইদা মহিলা কিন্তু প্রস্তুত ছিল না, তিনিও অবাক হয়ে গেল। অবশেষে কি হলো, নুরু কিন্তু তার প্রেমে পড়ে গেল এবং হুজুরের ক্যারেক্টার লুজ ছিল। হুজুরও কিন্তু তার সাথে রিলেশন বা অন্য কাজে জড়ানোর জন্য চেষ্টা করেছিল। হুজুর কিন্তু মানে কবিরাজ কিন্তু এরও খাইতে চাইতেছে, ওই মহিলারও খাইতে চাইতেছে, মানে দুইজনেরই খাইতে চাইতেছে। এখন নেক্সটে কি দেখা যায়, আসলে কি মহিলারা খাইতে পারবে এবং সেই মায়াকে তিনি নিতে পারবে? তার বিয়ে হয়েছে এটা জেনেও কিন্তু হুজুর বিয়ে করতে চাইতেছে বা তার কইরা নিতে চাইতেছে, এটা কিন্তু কেউ মানতে পারে নাই। যাই হোক, যখন নুরু মেয়ের খবর নিতে যায় তখন তারা ডাক্তারের কাছে ছিল। ডাক্তার যে বলছে তার বাচ্চা হবে না, এটাও কিন্তু নুরু জেনে গেছে। জানার পর সে তার হুজুরকে বলেছে যে তাহার বাচ্চা কখনো হবে না। এটা শুনে হুজুর কিন্তু খুবই খুশি, কারণ তার বাচ্চা যদি না হয় তাহার কাছে তারা আসবে এবং সুযোগকে সদ্ব্যবহার করবে, যোগ বুঝে কূপ দিবে। তারপর কি হলো, নেক্সট স্টেপে বলা হয়েছে কিছুদিন পরেই মায়া তার পেটের ভিতরে নাড়াচাড়া দেয়, এরকম কিছু অনুভব করতে পারে এবং তার স্বামীকে বলতেছে, আমার পেটের ভিতরে হয়তো বাচ্চা আছে, ডক্টর আমার ভুল ইনফরমেশন দিয়েছে। এর জন্য আবার ডক্টরের কাছে যায়, কিন্তু তারা সেখানেও যে ব্যর্থ হয়, বলতেছে না বাচ্চা নাই। এটা কিন্তু স্বামী কখনো বিশ্বাস করে নাই। এর কিছুদিন পরে তার এক প্রতিবেশী তাকে কান পরা দিল যে এখানে একটি হুজুর আছে বা কবিরাজ আছে, তার কাছে গেলে তোমার বাচ্চা হবে, এটা তুমি শিওর থাকো। কিন্তু তিনি প্রথমে রাজি হয় নাই, মানে মায়া প্রথমে রাজি হয় নাই। তারপর বুঝ দেওয়ার পর বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি কবিরাজের কাছে যাইব। কবিরাজের কাছে যাওয়ার পর তাকে বলা হলো যে তোমার কি সমস্যা। কবিরাজ তো সবই জানে, এনে আগে বলতেছে এই সমস্যা, এটা সব সমাধান আমি দিতে পারবো। এখন বলতেছে, মায়া বলতেছে, মায়ের পেটে কি আসলে তার সন্তান নাকি কবিরাজের সন্তান? দ্বিতীয় পার্টে কি প্রমাণ হবে, আসলে কবিরাজের বাচ্চা নাকি তার বাচ্চা? যাই হোক, জানতে হলে চোখ রাখতে হবে ঈগল ওয়েব সিরিজ চ্যানেলে এবং আমাদের এই ছোট্ট চ্যানেলে। চলো তাহলে এক্সপ্লেন শুরু করা যাক। বাচ্চা নাটকের প্রথম কবিরাজরা বটগাছের এখানে গিয়েছিল, কিন্তু লতা দেখা ভয় পাইছে। এটা দেখে নুরু বলতাছে, কবিরাজ এতে ভয় পাইলে চলবে? কবিরাজ বলতেছে, তোর কি মনে হয় এটা দেখে আমি ভয় পাইছি? কবিরাজ বলতেছে, আসলেই না, আমি এমনি ভয় পাইছি। যাই হোক, মেয়েটাকে প্রথম দেখেই কিন্তু কবিরাজে ফিদা। শার্গিদদের বলতেছে, নুরু দেখতো মেয়েটা কই থাকে? নুরু বলতেছে, হুজুর সব আমি ম্যানেজ করতেছি। হুজুর যে এত লুচ্চা হয় আগে জানতাম না। যাই হোক, কবিরাজের যে চেল্লাপেলা ছিল আসলে কিন্তু তারা খোঁজ নেওয়ার জন্য বাইর হয়ে গেল। যাই হোক, নাটকের নায়িকা এবং নায়ক এরা কিন্তু অপেক্ষা করতেছে নায়িকার জন্য। অবশেষে নায়িকা আসছে, জিজ্ঞাসা করিল, তুমি কোথায় গিয়েছিলা? তিনি অ্যান্সার দিল যে আমি ডক্টর কাছে গিয়েছিলাম, ডক্টর আজকে আসে নাই, কাল যেতে বলেছে, তুমি কি আমার সাথে যাবা? তখন নায়ক বলতেছে, হ্যাঁ যাব, তুমি রেডি থাইকো। অবশেষে তারা ডক্টর কাছে যায়। যাওয়ার পর তাদেরকে বেস্ট
একটা সলিউশন দিল এবং তাদের ভালো একটা নিউজ দিল। নিউজটা হলে তাদের কখনো বাচ্চাই হবে না। এটা শুনে মায়া এবং তার স্বামী খুবই হতাশ হওয়ারই কথা, কারণ বাচ্চা যাদের না হয় তারাই বুঝে বাচ্চা না হওয়ার কত যন্ত্রণা। কারণ যখন অন্যদের কোলে দেখে বাচ্চা, তখনও তার মনে হয় আমার একটা বাচ্চা দরকার। আসলে যখন বাচ্চা না হয় এটা তো ভাগ্য খারাপ। যাই হোক, তারা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর মায়া বলতেছে আমাকে মারো, আমাকে মারধর করো, আমাদের বকাবাজি করো, আমাকে সব করো। আমি এত হতভাগা জ্ঞান, আমার জন্য তুমি বাবা ডাক শুনতে পারবা না। আমি তো কখনো মার ডাক শুনতেই পারবো না, তুমিও বাবা ডাক শুনতে পারবা না। কিন্তু তখন মায়ার স্বামী তাকে খুবই আদর এবং বোঝানোর চেষ্টা করে। তিনি বুঝলয়। অবশেষে কি হলো, কবিরাজরা যেই স্থানে থাকে সেই স্থানে তারা তিনজনে একসাথে বসবাস করে। এই সময় হুজুর থাকে সাইডে, কিন্তু নুরু এবং ওই যে বাইদা মহিলা, যে হুজুরের বা হাত বা ডান হাত বলা যায়, তাকে বলতেছে নুরু ভাই, তোমাকে আমার খুবই ভাল লাগে, খুবই সুস্বাদু গ্রাম তোমার সাথে। এই সময় হুজুর কিন্তু সকল কিছু শুনে ফেলছে। তখনই হুজুরে তাদেরকে আলাদা করার জন্য বলতেছে, দেখতো নুরু, মেয়েটার কি খোঁজ পাইছিলে না পাস নাই? তিনি বলতেছে, হ হুজুর, আমি সব খবর নিছি, তিনি তো বিয়াত। তখন সেই মহিলা বলতেছে, আপনি কি বিয়াত মেয়েকে বিয়ে করবেন? হুজুরে বলতেছে হ্যাঁ, আমি সেই মেয়েকে বিয়ে করব। এটা শোনার জন্য সেই বাইদা মহিলা কিন্তু প্রস্তুত ছিল না, তিনিও অবাক হয়ে গেল। অবশেষে কি হলো, নুরু কিন্তু তার প্রেমে পড়ে গেল এবং হুজুরের ক্যারেক্টার লুজ ছিল। হুজুরও কিন্তু তার সাথে রিলেশন বা অন্য কাজে জড়ানোর জন্য চেষ্টা করেছিল। হুজুর কিন্তু কবিরাজ কিন্তু এরও খাইতে চাইতেছে, ওই মহিলারও খাইতে চাইতেছে, দুইজনেরই খাইতে চাইতেছে। এখন নেক্সটে কি দেখা যায়, আসলে কি মহিলারা খাইতে পারবে এবং সেই মায়াকে তিনি নিতে পারবে? তার বিয়ে হয়েছে এটা জেনেও কিন্তু হুজুর বিয়ে করতে চাইতেছে বা তার কইরা নিতে চাইতেছে, এটা কিন্তু কেউ মানতে পারে নাই। যাই হোক, যখন নুরু মেয়ের খবর নিতে যায় তখন তারা ডাক্তারের কাছে ছিল। ডাক্তার যে বলছে তার বাচ্চা হবে না, এটাও কিন্তু নুরু জেনে গেছে। জানার পর সে তার হুজুরকে বলেছে যে তাহার বাচ্চা কখনো হবে না। এটা শুনে হুজুর কিন্তু খুবই খুশি, কারণ তার বাচ্চা যদি না হয় তাহার কাছে তারা আসবে এবং সুযোগকে সদ্ব্যবহার করবে, যোগ বুঝে কূপ দিবে। তারপর কি হলো, নেক্সট স্টেপে বলা হয়েছে কিছুদিন পরেই মায়া তার পেটের ভিতরে নাড়াচাড়া দেয়, এরকম কিছু অনুভব করতে পারে এবং তার স্বামীকে বলতেছে আমার পেটের ভিতরে হয়তো বাচ্চা আছে, ডক্টর আমার ভুল ইনফরমেশন দিয়েছে। এর জন্য আবার ডক্টরের কাছে যায়, কিন্তু তারা সেখানেও যে ব্যর্থ হয়, বলতেছে না বাচ্চা নাই। এটা কিন্তু স্বামী কখনো বিশ্বাস করে নাই। এর কিছুদিন পরে তার এক প্রতিবেশী তাকে কান পরা দিল যে এখানে একটি হুজুর আছে বা কবিরাজ আছে, তার কাছে গেলে তোমার বাচ্চা হবে, এটা তুমি শিওর থাকো। কিন্তু তিনি প্রথমে রাজি হয় নাই, মায়া প্রথমে রাজি হয় নাই। তারপর বুঝ দেওয়ার পর বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি কবিরাজের কাছে যাইব। কবিরাজের কাছে যাওয়ার পর তাকে বলা হলো যে তোমার কি সমস্যা। কবিরাজ তো সবই জানে, এনে আগে বলতেছে এই সমস্যা, এটা সব সমাধান আমি দিতে পারবো। এখন মায়া বলতেছে কি করা লাগবে এর জন্য, সব করতে রাজি আমি। আমার সাথে কবিরাজ বলতেছে আমার সাথে পার্সোনাল সময় দিতে হবে, এটাও তো মায়া রাজি। এটা শুনে কবিরাজ তো ফিদা, কেমনি কি করা যায়। যাই হোক, তাকে একটি তাবিজ দেওয়া হয়, বলতেছে গ্রামের শেষ মাথায় একটা বট গাছ আছে, সেখানে রাখতে হবে তাবিজটি। যাই হোক, তিনি শেষ মাঝখান চাঁদে আসলে সেখানে যায়। তখন স্বামীকে ঘরের ভিতর রেখে তিনি কিন্তু বাইরে চলে যায় সেই বট গাছের নিচে। কিন্তু এখানে কবিরাজ এবং তার চেলাপেলা যারা আছে তারা কিন্তু আগেই সেখানে গিয়েছে এবং পার্সোনাল সময় কাটানোর জন্য কবিরাজ রেডি। সেখানে যাওয়ার পরেই কিন্তু তিনি প্রেগনেন্ট হয়েছে, তার প্রেগনেন্ট অনুভব হয়েছে। কয়েকদিন পর ডক্টরের কাছে গেলে বলতেছে ডক্টর হ্যাঁ, ইনি মায়া প্রেগনেন্ট। এর বোঝা যাইতেছে তার স্বামী এখানে সহবাস করে নাই। এই জন্য তার স্বামী খুবই হতাশ এবং তার মাথা নষ্ট, তিনি পাগলের মতো। এর জন্য তার
বউর উপরে মানে মায়ের উপরে অনেক রাগান্বিত এবং পাগলের মতন হয়ে গেছে। তাহার কথা হইল, এখানে তো আমার কোনো সহবাসী হইল না, তাহলে আমি এখানে কিভাবে বাচ্চা জন্ম দিলাম? এটা কার বাচ্চা? এর আগে একটি কাঠি কিন্তু তার বিছানায় রেখেছিল। যখন হুজুরের সাথে দেখা করছে, দেখা করার পর এসেই কিন্তু কাঠিটি দেখছে তার স্বামী দেখে তার মাথা নষ্ট। যাই হোক, এই বাচ্চাটি আসলে কার এটা নেক্সট ভিডিওতে পাইবা বা 2 নাম্বার পার্টে তোমরা দেখতে পারবা। আমাদের ভিডিও আর বেশিক্ষণ করবো না, কারণ তোমরা তো অনেকেই এক্সপ্লেন ভালো কও এবং অনেকেই এক্সপ্লেন ভালো বলো না, তাই আমাদের ভিডিও আর বেশি বাড়াবো। যাই হোক, পরে কিন্তু তারা ডক্টরের কাছে যেয়ে বলতেছে, ডক্টর বলতেছে হ্যাঁ তোমার পেটে বাচ্চা আছে এবং তুমি প্রেগনেন্ট, কয়েকটি ওষুধ দেয়। মায়ের পেটে কি আসলে তার সন্তান নাকি কবিরাজের সন্তান? দ্বিতীয় পার্টে কি প্রমাণ হবে? আসলে কবিরাজের বাচ্চা নাকি তার বাচ্চা? যাই হোক, জানতে হলে চোখ রাখতে হবে ঈগল ওয়েব সিরিজ চ্যানেলে এবং আমাদের এই ছোট্ট চ্যানেলে। চলো তাহলে এক্সপ্লেন শুরু করা যাক। বাচ্চা নাটকের প্রথম কবিরাজরা বটগাছের এখানে গিয়েছিল, কিন্তু লতা দেখা ভয় পাইছে। এটা দেখে নুরু বলতাছে, কবিরাজ এতে ভয় পাইলে চলবে? কবিরাজ বলতেছে, তোর কি মনে হয় এটা দেখে আমি ভয় পাইছি? কবিরাজ বলতেছে, আসলেই না, আমি এমনি ভয় পাইছি। যাই হোক, মেয়েটাকে প্রথম দেখেই কিন্তু কবিরাজে ফিদা। সার্গিদদের বলতেছে, নুরু দেখতো মেয়েটা কই থাকে? নুরু বলতেছে, হুজুর সব আমি ম্যানেজ করতেছি। হুজুর যে এত লুচ্চা হয় আগে জানতাম না। যাই হোক, কবিরাজের যে চেল্লাপেলা ছিল আসলে কিন্তু তারা খোঁজ নেওয়ার জন্য বাইর হয়ে গেল। যাই হোক, নাটকের নায়িকা এবং নায়ক নায়ক কিন্তু অপেক্ষা করতেছে নায়িকার জন্য। অবশেষে নায়িকা আসছে, জিজ্ঞাসা করিল, তুমি কোথায় গিয়েছিলা? তিনি অ্যান্সার দিল যে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর আজকে আসে নাই, কাল যেতে বলেছে, তুমি কি আমার সাথে যাবা? তখন নায়ক বলতেছে, হ্যাঁ যাব, তুমি রেডি থাইকো। অবশেষে তারা ডক্টরের কাছে যাওয়ার পর তাদেরকে বেস্ট একটা সলিউশন দিল এবং তাদের ভালো একটা নিউজ দিল। নিউজটা হলে তাদের কখনো বাচ্চাই হবে না। এটা শুনে মায়া এবং তার স্বামী খুবই হতাশ হওয়ারই কথা, কারণ বাচ্চা যাদের না হয় তারাই বুঝে বাচ্চা না হওয়ার কত যন্ত্রণা। কারণ যখন অন্যদের কোলে দেখে বাচ্চা, তখনও তার মনে হয় আমার একটা বাচ্চা দরকার। আসলে যখন বাচ্চা না হয় এটা তো ভাগ্য খারাপ। যাই হোক, তারা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর তারা বলতেছে, মায়া বলতেছে, আমাকে মারো, আমাকে মারধর করো, আমাদের বকাবাজি করো, আমাকে সব করো, আমি এত হতভাগা জ্ঞান, আমার জন্য তুমি বাবা ডাক শুনতে পারবা না, আমি তো কখনো মার ডাক শুনতেই পারবো না, তুমিও বাবা ডাক শুনতে পারবা না। কিন্তু তখন মায়ার স্বামী তাকে খুবই আদর এবং বোঝানোর চেষ্টা করে, তিনি বুঝলয়। অবশেষে কি হলো, কবিরাজরা যে স্থানে থাকে সেই স্থানে তারা 3 জনে একসাথে বসবাস করে। এই সময় হুজুর থাকে সাইডে, কিন্তু নুরু এবং ওই যে বাইদা মহিলা যে হুজুরের বা হাত বা ডান হাত বলা যায়, তাকে বলতেছে, নুরু ভাই তোমাকে আমার খুবই ভাল লাগে, খুবই সুস্বাদু গ্রাম তোমার সাথে। এই সময় হুজুর কিন্তু সকল কিছু শুনে ফেলছে। তখনই হুজুরে তাদেরকে আলাদা করার জন্য বলতেছে, দেখতো নুরু মেয়েটার কি খোঁজ পাইছিলে না? পাস নাই। তিনি বলতেছে, হ হুজুর, আমি সব খবর নিছি, তিনি তো বিয়াত। তখন সেই মহিলা বলতেছে, আপনি কি বিয়াত মেয়েকে বিয়ে করবেন? হুজুরে বলতেছে, হ্যাঁ আমি সেই মেয়েকে বিয়ে করব। এটা শোনার জন্য সেই বাইদা মহিলা কিন্তু প্রস্তুত ছিল না, তিনিও অবাক হয়ে গেল। অবশেষে কি হলো, নুরু কিন্তু তার প্রেমে পড়ে গেল এবং হুজুরের ক্যারেক্টার লুজ ছিল। হুজুরও কিন্তু তার সাথে রিলেশন বা অন্য কাজে জড়ানোর জন্য চেষ্টা করেছিল। হুজুর কিন্তু মানে কবিরাজ কিন্তু এরও খাইতে চাইতেছে, ওই মহিলারও খাইতে চাইতেছে, মানে 2 জনেরই খাইতে চাইতেছে। এখন নেক্সটে কি দেখা যায়, আসলে কি মহিলারা খাইতে পারবে এবং সেই মায়াকে তিনি নিতে পারবে? তার বিয়ে হয়েছে এটা জেনেও কিন্তু হুজুর বিয়ে করতে চাইতেছে বা তার কইরা নিতে চাইতেছে, এটা কিন্তু কেউ মানতে পারে নাই। যাই হোক, যখন নুরু
মেয়ের খবর নিতে যায় তখন তারা ডাক্তারের কাছে ছিল। ডাক্তার যে বলছে তার বাচ্চা হবে না এটাও কিন্তু নূরও জেনে গেছে। জানার পর সে তার হুজুরকে বলেছে যে তাহার বাচ্চা কখনো হবে না। এটা শুনে হুজুর কিন্তু খুবই খুশি, কারণ তার বাচ্চা যদি না হয় তাহার কাছে তারা আসবে এবং সুযোগকে সদ্ব্যবহার করবে, জব বুঝে কূপ দিবে। তারপর কি হলো নেক্সট স্টেপে বলা হয়েছে কিছুদিন পরেই মায়া তার পেটের ভিতরে নাড়াচাড়া দেয় এরকম কিছু অনুভব করতে পারে এবং তার স্বামীকে বলতেছে আমার পেটের ভিতরে হয়তো বাচ্চা আছে, ডক্টর আমার ভুল ইনফরমেশন দিয়েছে। এর জন্য আবার ডক্টরের কাছে যায়, কিন্তু তারা সেখানেও যে ব্যর্থ হয়, বলতেছে না বাচ্চা নাই। এটা কিন্তু স্বামী কখনো বিশ্বাস করে নাই। এর কিছুদিন পরে তার এক প্রতিবেশী তাকে কান পরা দিল যে এখানে একটি হুজুর আছে বা কবিরাজ আছে, তার কাছে গেলে তোমার বাচ্চা হবে, এটা তুমি শিওর থাকো। কিন্তু তিনি প্রথমে রাজি হয় নাই, মানে মায়া প্রথমে রাজি হয় নাই। তারপর বুঝ দেওয়ার পর বলতেছে আচ্ছা ঠিক আছে আমি কবিরাজের কাছে যাইব। কবিরাজের কাছে যাওয়ার পর তাকে বলা হলো যে তোমার কি সমস্যা। কবিরাজ তো সবই জানে, এনে আগে বলতেছে এই সমস্যা এটা সব সমাধান আমি দিতে পারবো। এখন বলতেছে মায়া বলতেছে কি করা লাগবে এর জন্য সব করতে রাজি আমি। আমার সাথে কবিরাজ বলতেছে আমার সাথে পার্সোনাল সময় দিতে হবে, এটাও তো মায়া রাজি। এটা শুনে কবিরাজ তো ফিদা, কেমনি কি করা যায়। যাই হোক তাকে একটি তাবিজ দেওয়া হয়, বলতেছে গ্রামের শেষ মাথায় একটা বট গাছ আছে সেখানে রাখতে হবে তাবিজটি। যাই হোক তিনি শেষ রাতে মাঝখান চাঁদে আসলে সেখানে যায়। তখন স্বামীকে ঘরের ভিতর রেখে তিনি কিন্তু বাইরে চলে যায় সেই বট গাছের নিচে। কিন্তু এখানে কবিরাজ এবং তার চেলাপেলা যারা আছে তারা কিন্তু আগেই সেখানে গিয়েছে এবং পার্সোনাল সময় কাটানোর জন্য কবিরাজ রেডি। সেখানে যাওয়ার পরেই কিন্তু তিনি প্রেগনেন্ট হয়েছে, তার প্রেগনেন্ট অনুভব হয়েছে। কয়েকদিন পর ডক্টরের কাছে গেলে বলতেছে ডক্টর হ্যাঁ ইনি মায়া প্রেগনেন্ট। এর মানে বোঝা যাইতেছে তার স্বামী এখানে সহবাস করে নাই। এই জন্য তার স্বামী খুবই হতাশ এবং তার মাথা নষ্ট, তিনি পাগলের মতো। এর জন্য তার বউর উপরে মানে মায়ের উপরে অনেক রাগান্বিত এবং পাগলের মতন হয়ে গেছে। তাহার কথা হইল এখানে তো আমার কোনো সহবাসী হইল না, তাহলে আমি এখানে কিভাবে বাচ্চা জন্ম দিলাম, এটা কার বাচ্চা। এর আগে একটি কাঠি কিন্তু তার বিছানায় রেখেছিল। যখন জোরের সাথে দেখা করছে, দেখা করার পর এসেই কিন্তু কাঠিটি দেখছে তার স্বামী দেখে তার মাথা নষ্ট। যাই হোক এই বাচ্চাটি আসলে কার এটা নেক্সট ভিডিওতে পাইবা বা দ্বিতীয় নাম্বার পার্টে তোমরা দেখতে পারবা। আমাদের ভিডিও আর বেশিক্ষণ করবো না, কারণ তোমরা তো অনেকেই এক্সপ্লেন ভালো কও এবং অনেকেই এক্সপ্লেন ভালো বলো না, তাই আমাদের ভিডিও আর বেশি বাড়াবো। যাই হোক পরে কিন্তু তারা ডক্টরের কাছে যায়, ডক্টর বলতেছে হ্যাঁ তোমার পেটে বাচ্চা আছে এবং তুমি প্রেগনেন্ট, কয়েকটি ওষুধ দেয়। মায়ের পেটে কি আসলে তার সন্তান নাকি কবিরাজের সন্তান, দ্বিতীয় পার্টে কি প্রমাণ হবে, আসলে কবিরাজের বাচ্চা নাকি তার বাচ্চা। যাই হোক জানতে হলে চোখ রাখতে হবে ঈগল ওয়েব সিরিজ চ্যানেলে এবং আমাদের এই ছোট্ট চ্যানেলে। চলো তাহলে এক্সপ্লেন শুরু করা যাক। বাচ্চা নাটকের প্রথম কবিরাজরা বটগাছের এখানে গিয়েছিল, কিন্তু লতা দেখা ভয় পাইছে। এটা দেখে নূরও বলতাছে কবিরাজ এতে ভয় পাইলে চলবে। কবিরাজ বলতেছে তোর কি মনে হয় এটা দেখে আমি ভয় পাইছি। কবিরাজ বলতেছে আসলেই না, আমি এমনি ভয় পাইছি। যাই হোক মেয়েটাকে প্রথম দেখেই কিন্তু কবিরাজে ফিদা। সার্গিদদের বলতেছে নুরু দেখতো মেয়েটা কই থাকে। নুরু বলতেছে হুজুর সব আমি ম্যানেজ করতেছি। হুজুর যে এত লুচ্চা হয় আগে জানতাম না। যাই হোক কবিরাজের যে চেল্লাপেলা ছিল আসলে কিন্তু তারা খোঁজ নেওয়ার জন্য বাইর হয়ে গেল। যাই হোক নাটকের নায়িকা এবং নায়ক এরা কিন্তু অপেক্ষা করতেছে নায়িকার জন্য। অবশেষে নায়িকা আসছে, জিজ্ঞাসা করিল তুমি কোথায় গিয়েছিলা। তিনি অ্যান্সার দিল যে আমি ডক্টর কাছে গিয়েছিলাম, ডক্টর আজকে আসে নাই, কাল যেতে বলেছে, তুমি কি আমার সাথে যাবা। তখন নায়ক বলতেছে হ্যাঁ যাব, তুমি রেডি থাইকো। অবশেষে তারা ডক্টর কাছে যায়। যাওয়ার পর তাদেরকে বেস্ট
একটা সলিউশন দিল এবং তাদের ভালো একটা নিউজ দিল। নিউজটা হলে তাদের কখনো বাচ্চাই হবে না। এটা শুনে মায়া এবং তার স্বামী খুবই হতাশ হওয়ারই কথা, কারণ বাচ্চা যাদের না হয় তারাই বুঝে বাচ্চা না হওয়ার কত যন্ত্রণা। কারণ যখন অন্যদের কোলে দেখে বাচ্চা, তখনও তার মনে হয় আমার একটা বাচ্চা দরকার। আসলে যখন বাচ্চা না হয় এটা তো ভাগ্য খারাপ। যাই হোক, তারা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর মায়া বলতেছে আমাকে মারো, আমাকে মারধর করো, আমাদের বকাবাজি করো, আমাকে সব করো। আমি এত হতভাগা জ্ঞান, আমার জন্য তুমি বাবা ডাক শুনতে পারবা না। আমি তো কখনো মার ডাক শুনতে পারবো না, তুমিও বাবা ডাক শুনতে পারবা না। কিন্তু তখন মায়ার স্বামী তাকে খুবই আদর এবং বোঝানোর চেষ্টা করে। তিনি বুঝলয়। অবশেষে কি হলো, কবিরাজরা যেই স্থানে থাকে সেই স্থানে তারা তিনজনে একসাথে বসবাস করে। এই সময় হুজুর থাকে সাইডে, কিন্তু নুরু এবং ওই যে বাইদা মহিলা, যে হুজুরের বা হাত বা ডান হাত বলা যায়, তাকে বলতেছে নুরু ভাই, তোমাকে আমার খুবই ভাল লাগে, খুবই সুস্বাদু গ্রাম তোমার সাথে। এই সময় হুজুর কিন্তু সকল কিছু শুনে ফেলছে। তখনই হুজুরে তাদেরকে আলাদা করার জন্য বলতেছে, দেখতো নুরু, মেয়েটার কি খোঁজ পাইছিলে না পাস নাই? তিনি বলতেছে, হ হুজুর, আমি সব খবর নিছি, তিনি তো বিয়াত। তখন সেই মহিলা বলতেছে, আপনি কি বিয়াত মেয়েকে বিয়ে করবেন? হুজুরে বলতেছে, হ্যাঁ, আমি সেই মেয়েকে বিয়ে করব। এটা শোনার জন্য সেই বাইদা মহিলা কিন্তু প্রস্তুত ছিল না। তিনিও অবাক হয়ে গেল। অবশেষে কি হলো, নুরু কিন্তু তার প্রেমে পড়ে গেল এবং হুজুরের ক্যারেক্টার লুজ ছিল। হুজুরও কিন্তু তার সাথে রিলেশন বা অন্য কাজে জড়ানোর জন্য চেষ্টা করেছিল। হুজুর কিন্তু কবিরাজ কিন্তু এরও খাইতে চাইতেছে, ওই মহিলারও খাইতে চাইতেছে, দুইজনেরই খাইতে চাইতেছে। এখন নেক্সটে কি দেখা যায়, আসলে কি মহিলারা খাইতে পারবে এবং সেই মায়াকে তিনি নিতে পারবে? তার বিয়ে হয়েছে এটা জেনেও কিন্তু হুজুর বিয়ে করতে চাইতেছে বা তার কইরা নিতে চাইতেছে, এটা কিন্তু কেউ মানতে পারে নাই। যাই হোক, যখন নুরু মেয়ের খবর নিতে যায় তখন তারা ডাক্তারের কাছে ছিল। ডাক্তার যে বলছে তার বাচ্চা হবে না, এটাও কিন্তু নুরু জেনে গেছে। জানার পর সে তার হুজুরকে বলেছে যে তাহার বাচ্চা কখনো হবে না। এটা শুনে হুজুর কিন্তু খুবই খুশি, কারণ তার বাচ্চা যদি না হয় তাহার কাছে তারা আসবে এবং সুযোগকে সদ্ব্যবহার করবে, যোগ বুঝে কোপ দিবে। তারপর কি হলো, নেক্সট স্টেপে বলা হয়েছে কিছুদিন পরেই মায়া তার পেটের ভিতরে নাড়াচাড়া দেয়, এরকম কিছু অনুভব করতে পারে এবং তার স্বামীকে বলতেছে আমার পেটের ভিতরে হয়তো বাচ্চা আছে, ডক্টর আমার ভুল ইনফরমেশন দিয়েছে। এর জন্য আবার ডক্টরের কাছে যায়, কিন্তু তারা সেখানেও যে ব্যর্থ হয়, বলতেছে না বাচ্চা নাই। এটা কিন্তু স্বামী কখনো বিশ্বাস করে নাই। এর কিছুদিন পরে তার এক প্রতিবেশী তাকে কান পরা দিল যে এখানে একটি হুজুর আছে বা কবিরাজ আছে, তার কাছে গেলে তোমার বাচ্চা হবে, এটা তুমি শিওর থাকো। কিন্তু তিনি প্রথমে রাজি হয় নাই, মায়া প্রথমে রাজি হয় নাই। তারপর বুঝ দেওয়ার পর বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি কবিরাজের কাছে যাইব। কবিরাজের কাছে যাওয়ার পর তাকে বলা হলো যে তোমার কি সমস্যা। কবিরাজ তো সবই জানে, এনে আগে বলতেছে এই সমস্যা, এটা সব সমাধান আমি দিতে পারবো। এখন মায়া বলতেছে কি করা লাগবে এর জন্য, সব করতে রাজি আমি। আমার সাথে কবিরাজ বলতেছে আমার সাথে পার্সোনাল সময় দিতে হবে, এটাও তো মায়া রাজি। এটা শুনে কবিরাজ তো ফিদা, কেমনি কি করা যায়। যাই হোক, তাকে একটি তাবিজ দেওয়া হয়। বলতেছে গ্রামের শেষ মাথায় একটা বট গাছ আছে, সেখানে রাখতে হবে তাবিজটি। যাই হোক, তিনি শেষ মাঝখান চাঁদে আসলে সেখানে যায়। তখন স্বামীকে ঘরের ভিতর রেখে তিনি কিন্তু বাইরে চলে যায় সেই বট গাছের নিচে। কিন্তু এখানে কবিরাজ এবং তার চেলাপেলা যারা আছে তারা কিন্তু আগেই সেখানে গিয়েছে এবং পার্সোনাল সময় কাটানোর জন্য কবিরাজ রেডি। সেখানে যাওয়ার পরেই কিন্তু তিনি প্রেগনেন্ট হয়েছে, তার প্রেগনেন্ট অনুভব হয়েছে। কয়েকদিন পর ডক্টরের কাছে গেলে বলতেছে ডক্টর, হ্যাঁ ইনি মায়া প্রেগনেন্ট। এর বোঝা যাইতেছে তার স্বামী এখানে সহবাস করে নাই। এই জন্য তার স্বামী খুবই হতাশ এবং তার মাথা নষ্ট, তিনি পাগলের মতো। এর জন্য তার
বউর উপরে মানে মায়ের উপরে অনেক রাগান্বিত এবং পাগলের মতন হয়ে গেছে। তাহার কথা হইল, এখানে তো আমার কোনো সহবাসী হইল না, তাহলে আমি এখানে কিভাবে বাচ্চা জন্ম দিলাম? এটা কার বাচ্চা? এর আগে একটি কাঠি কিন্তু তার বিছানায় রেখেছিল। যখন জোরের সাথে দেখা করছে, দেখা করার পর এসেই কিন্তু কাঠিটি দেখছে তার স্বামী দেখে তার মাথা নষ্ট। যাই হোক, এই বাচ্চাটি আসলে কার এটা নেক্সট ভিডিওতে পাইবা বা 2য় নাম্বার পার্টে তোমরা দেখতে পারবা। আমাদের ভিডিও আর বেশিক্ষণ করবো না, কারণ তোমরা তো অনেকেই এক্সপ্লেন ভালো কও এবং অনেকেই এক্সপ্লেন ভালো বলো না, তাই আমাদের ভিডিও আর বেশি বাড়াবো। যাই হোক, পরে কিন্তু তারা ডক্টরের কাছে যেয়ে বলতেছে, ডক্টর বলতেছে হ্যাঁ তোমার পেটে বাচ্চা আছে এবং তুমি প্রেগনেন্ট, কয়েকটি ওষুধ দেয়। মায়ের পেটে কি আসলে তার সন্তান নাকি কবিরাজের সন্তান? 2য় পার্টে কি প্রমাণ হবে? আসলে কবিরাজের বাচ্চা নাকি তার বাচ্চা? যাই হোক, জানতে হলে চোখ রাখতে হবে ঈগল ওয়েব সিরিজ চ্যানেলে এবং আমাদের এই ছোট্ট চ্যানেলে। চলো তাহলে এক্সপ্লেন শুরু করা যাক। বাচ্চা নাটকের প্রথম কবিরাজরা বটগাছের এখানে গিয়েছিল, কিন্তু লতা দেখা ভয় পাইছে। এটা দেখে নুরু বলতাছে, কবিরাজ এতে ভয় পাইলে চলবে? কবিরাজ বলতেছে, তোর কি মনে হয় এটা দেখে আমি ভয় পাইছি? কবিরাজ বলতেছে, আসলেই না, আমি এমনি ভয় পাইছি। যাই হোক, মেয়েটাকে প্রথম দেখেই কিন্তু কবিরাজে ফিদা। সার্গিদদের বলতেছে, নুরু দেখতো মেয়েটা কই থাকে? নুরু বলতেছে, হুজুর সব আমি ম্যানেজ করতেছি। হুজুর যে এত লুচ্চা হয় আগে জানতাম না। যাই হোক, কবিরাজের যে চেল্লাপেলা ছিল আসলে কিন্তু তারা খোঁজ নেওয়ার জন্য বাইর হয়ে গেল। যাই হোক, নাটকের নায়িকা এবং নায়ক নায়ক কিন্তু অপেক্ষা করতেছে নায়িকার জন্য। অবশেষে নায়িকা আসছে, জিজ্ঞাসা করিল, তুমি কোথায় গিয়েছিলা? তিনি অ্যান্সার দিল যে আমি ডক্টর কাছে গিয়েছিলাম, ডক্টর আজকে আসে নাই, কাল যেতে বলেছে, তুমি কি আমার সাথে যাবা? তখন নায়ক বলতেছে, হ্যাঁ যাব, তুমি রেডি থাইকো। অবশেষে তারা ডক্টর কাছে যাওয়ার পর তাদেরকে বেস্ট একটা সলিউশন দিল এবং তাদের ভালো একটা নিউজ দিল। নিউজটা হলে তাদের কখনো বাচ্চাই হবে না। এটা শুনে মায়া এবং তার স্বামী খুবই হতাশ হওয়ারই কথা, কারণ বাচ্চা যাদের না হয় তারাই বুঝে বাচ্চা না হওয়ার কত যন্ত্রণা। কারণ যখন অন্যদের কোলে দেখে বাচ্চা, তখনও তার মনে হয় আমার একটা বাচ্চা দরকার। আসলে যখন বাচ্চা না হয় এটা তো ভাগ্য খারাপ। যাই হোক, তারা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর তারা বলতেছে, মায়া বলতেছে, আমাকে মারো, আমাকে মারধর করো, আমাদের বকাবাজি করো, আমাকে সব করো, আমি এত হতভাগা জ্ঞান, আমার জন্য তুমি বাবা ডাক শুনতে পারবা না, আমি তো কখনো মার ডাক শুনতে পারবো না, তুমিও বাবা ডাক শুনতে পারবা না। কিন্তু তখন মায়ার স্বামী তাকে খুবই আদর এবং বোঝানোর চেষ্টা করে, তিনি বুঝলয়। অবশেষে কি হলো, কবিরাজরা যেই স্থানে থাকে সেই স্থানে তারা 3 জনে একসাথে বসবাস করে। এই সময় হুজুর থাকে সাইডে, কিন্তু নুরু এবং ওই যে বাইদা মহিলা, যে হুজুরের বা হাত বা ডান হাত বলা যায়, তাকে বলতেছে, নুরু ভাই তোমাকে আমার খুবই ভাল লাগে, খুবই সুস্বাদু গ্রাম তোমার সাথে। এই সময় হুজুর কিন্তু সকল কিছু শুনে ফেলছে। তখনই হুজুরে তাদেরকে আলাদা করার জন্য বলতেছে, দেখতো নুরু মেয়েটার কি খোঁজ পাইছিলে না পাস নাই? তিনি বলতেছে, হ হুজুর, আমি সব খবর নিছি, তিনি তো বিয়াত। তখন সেই মহিলা বলতেছে, আপনি কি বিয়াত মেয়েকে বিয়ে করবেন? হুজুরে বলতেছে, হ্যাঁ আমি সেই মেয়েকে বিয়ে করব। এটা শোনার জন্য সেই বাইদা মহিলা কিন্তু প্রস্তুত ছিল না, তিনিও অবাক হয়ে গেল। অবশেষে কি হলো, নুরু কিন্তু তার প্রেমে পড়ে গেল এবং হুজুরের ক্যারেক্টার লুজ ছিল। হুজুরও কিন্তু তার সাথে রিলেশন বা অন্য কাজে জড়ানোর জন্য চেষ্টা করেছিল। হুজুর কিন্তু মানে কবিরাজ কিন্তু এরও খাইতে চাইতেছে, ওই মহিলারও খাইতে চাইতেছে, মানে 2 জনেরই খাইতে চাইতেছে। এখন নেক্সটে কি দেখা যায়, আসলে কি মহিলারা খাইতে পারবে এবং সেই মায়াকে তিনি নিতে পারবে? তার বিয়ে হয়েছে এটা জেনেও কিন্তু হুজুর বিয়ে করতে চাইতেছে বা তার কইরা নিতে চাইতেছে, এটা কিন্তু কেউ মানতে পারে নাই। যাই হোক, যখন নুরু
মেয়ের খবর নিতে যায় তখন তারা ডাক্তারের কাছে ছিল। ডাক্তার যে বলছে তার বাচ্চা হবে না এটাও কিন্তু নূরও জেনে গেছে। জানার পর সে তার হুজুরকে বলেছে যে তাহার বাচ্চা কখনো হবে না। এটা শুনে হুজুর কিন্তু খুবই খুশি, কারণ তার বাচ্চা যদি না হয় তাহার কাছে তারা আসবে এবং সুযোগকে সদ্ব্যবহার করবে, যোগ বুঝে কূপ দিবে। তারপর কি হলো নেক্সট স্টেপে বলা হয়েছে কিছুদিন পরেই মায়া তার পেটের ভিতরে নাড়াচাড়া দেয়, এরকম কিছু অনুভব করতে পারে এবং তার স্বামীকে বলতেছে আমার পেটের ভিতরে হয়তো বাচ্চা আছে, ডক্টর আমার ভুল ইনফরমেশন দিয়েছে। এর জন্য আবার ডক্টরের কাছে যায়, কিন্তু তারা সেখানেও যে ব্যর্থ হয়, বলতেছে না বাচ্চা নাই। এটা কিন্তু স্বামী কখনো বিশ্বাস করে নাই। এর কিছুদিন পরে তার এক প্রতিবেশী তাকে কান পরা দিল যে এখানে একটি হুজুর আছে বা কবিরাজ আছে, তার কাছে গেলে তোমার বাচ্চা হবে, এটা তুমি শিওর থাকো। কিন্তু তিনি প্রথমে রাজি হয় নাই, মানে মায়া প্রথমে রাজি হয় নাই। তারপর বুঝ দেওয়ার পর বলতেছে আচ্ছা ঠিক আছে আমি কবিরাজের কাছে যাইব। কবিরাজের কাছে যাওয়ার পর তাকে বলা হলো যে তোমার কি সমস্যা। কবিরাজ তো সবই জানে, এনে আগে বলতেছে এই সমস্যা এটা সব সমাধান আমি দিতে পারবো। এখন বলতেছে মায়া বলতেছে কি করা লাগবে এর জন্য সব করতে রাজি আমি। আমার সাথে কবিরাজ বলতেছে আমার সাথে পার্সোনাল সময় দিতে হবে, এটাও তো মায়া রাজি। এটা শুনে কবিরাজ তো ফিদা, কেমনি কি করা যায়। যাই হোক তাকে একটি তাবিজ দেওয়া হয়, বলতেছে গ্রামের শেষ মাথায় একটা বট গাছ আছে, সেখানে রাখতে হবে তাবিজটি। যাই হোক তিনি শেষ রাতে মাঝখান চাঁদে আসলে সেখানে যায়। তখন স্বামীকে ঘরের ভিতর রেখে তিনি কিন্তু বাইরে চলে যায় সেই বট গাছের নিচে। কিন্তু এখানে কবিরাজ এবং তার চেলাপেলা যারা আছে তারা কিন্তু আগেই সেখানে গিয়েছে এবং পার্সোনাল সময় কাটানোর জন্য কবিরাজ রেডি। সেখানে যাওয়ার পরেই কিন্তু তিনি প্রেগনেন্ট হয়েছে, তার প্রেগনেন্ট অনুভব হয়েছে। কয়েকদিন পর ডক্টরের কাছে গেলে বলতেছে ডক্টর হ্যাঁ ইনি মায়া প্রেগনেন্ট। এর মানে বোঝা যাইতেছে তার স্বামী এখানে সহবাস করে নাই। এই জন্য তার স্বামী খুবই হতাশ এবং তার মাথা নষ্ট, তিনি পাগলের মতো। এর জন্য তার বউর উপরে মানে মায়ের উপরে অনেক রাগান্বিত এবং পাগলের মতন হয়ে গেছে। তাহার কথা হইল এখানে তো আমার কোনো সহবাসী হইল না, তাহলে আমি এখানে কিভাবে বাচ্চা জন্ম দিলাম, এটা কার বাচ্চা। এর আগে একটি কাঠি কিন্তু তার বিছানায় রেখেছিল। যখন জোরের সাথে দেখা করার পর এসেই কিন্তু কাঠিটি দেখছে তার স্বামী দেখে তার মাথা নষ্ট। যাই হোক এই বাচ্চাটি আসলে কার এটা নেক্সট ভিডিওতে পাইবা বা দ্বিতীয় নাম্বার পার্টে তোমরা দেখতে পারবা। আমাদের ভিডিও আর বেশিক্ষণ করবো না, কারণ তোমরা তো অনেকেই এক্সপ্লেন ভালো কও এবং অনেকেই এক্সপ্লেন ভালো বলো না, তাই আমাদের ভিডিও আর বেশি বাড়াবো। যাই হোক পরে কিন্তু তারা ডক্টরের কাছে যেয়ে বলতেছে, ডক্টর বলতেছে হ্যাঁ তোমার পেটে বাচ্চা আছে এবং তুমি প্রেগনেন্ট, কয়েকটি ওষুধ দেয়।